পুরনো জরাজীর্ণ বাড়িটার শতাধিক প্রাচীন কংক্রিটের দেওয়াল জুড়ে একটা ছোট সাদা টিকটিকি মুখের ভেতরে তার শিকারকে পরম তৃপ্তিতে কামড় ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওপরের কড়ি কাঠের দিকে। পুরনো আমলের গ্র্যান্ডফাদার ক্লকটি ঢং ঢং শব্দ করে জানান দিল সময় সন্ধে 7টা। ঘরে কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে চাইতে দুটি বাদামি চোখ হঠাৎ কিসে যেন একটা শব্দ শুনে সচকিত হয়ে উঠল। গায়ে জড়িয়ে থাকা পুল ওভারটি আরও ভালোভাবে চেপে জড়িয়ে নিল শরীরের অনাবৃত অংশগুলো। কলকাতা শহরের বুকে বেশ জমিয়ে শীত পড়েছে এই বছর। তারই মধ্যে আকাশের মুখ সকাল থেকেই বেশ ভার। টুপটাপ শব্দের প্রতি ফোঁটা বৃষ্টির জল এই বাড়িটির সংলগ্ন সুবিস্তৃত কাঁটা ঝোপের জঙ্গলটিতে পড়ে এক অদ্ভুত ধ্বনি সৃষ্টি করছে যেন। ঘরে উপস্থিত সেই পুরুষটি তখনও কান পেতে শোনার চেষ্টা করছে প্রতিটি সূক্ষ্ম শব্দের অনুরণন। নাক টেনে বাতাসে কি যেন একটা শুঁকে নিল। মুখে ফুটে উঠল এক অপার্থিব হাসির রেখা। কি সুন্দর আতর মেখে এসেছে আজ। মনে হচ্ছে যেন স্বর্গের মাটি থেকে প্রাণের উত্তাল স্পন্দন অবলীলায় গায়ে মেখে নিয়েছে। আচ্ছা, কি যেন বার আজ? ও, আজ তো সোমবার, আর প্রতি সোমবারই তো যাকে বেচারি অপেক্ষা করে রয়েছে যে যাই যাই, আর ওকে বৃথা কষ্ট দেওয়া কেন? একটু পরেই তো না না থাক সেসব। ভেতরে থাকা মানুষটার সামান্য দেরি হতেই যেন আবারও উদ্গ্রীব হয়ে উঠল বাইরে অপেক্ষারত নবাগতা অতিথি। সে এইবার জোরে জোরে করাঘাত করতে লাগল। বৃষ্টির বেগ ধীরে ধীরে আরও প্রবল হচ্ছে। উন্মত্ত হাতির মতো জলের ধারা আকাশ থেকে নেমে এসে ভিজিয়ে দিচ্ছে তার নীল শাড়িটিকে। কি গো, দরজাটা খোলো লক্ষ্মীটি। আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? কি গো, তুমি কি ভিতরে নেই? তাহলে কি আমি ফিরে যাব? কথাগুলো বলতে বলতে 1 বছর 24-এর তন্নি মেয়েটি ফিরে যেতে উদ্যত হতেই হঠাৎ সে তার গলার দুই পাশে একটা তীব্র বেদনা অনুভব করল। সে কোনো ক্রমে ব্যথায় কুঁকিয়ে উঠে ঘাড়টা একদিকে কাত করে দেখতে পেল একটা শক্ত তামার তার তার গলাটাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে দুটি বলশালী হাত। কাটা পাঁঠার মতো ছটফট করতে থাকা শরীরটা এইবার কাঁপা কাঁপা হাত দুটি দিয়ে শূন্যে 2 বার হাত বাড়িয়ে কিছু একটা ধরার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। বোধহয় অদৃশ্য কোনো অবলম্বন। ধীরে ধীরে সেই বলিষ্ঠ পুরুষালী হাতের মালিক মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, বৃষ্টি রাতে মনের সাথে বৃথাই করদ্বন্দ্ব। কেউ হয় না নিজে, কেউ নয় কো আপন। মায়ার দুনিয়ায় সবই যে মৃত্যুর লালকালিতে আঁকা শিয়রে সমন। ওয়েলকাম টু দি ল্যান্ড অফ ডেথ, যেখানে শাস্তি দেওয়া হয়, ক্ষমা প্রার্থনা নয়। তারস্বরে হাসতে হাসতে 2 শক্তিশালী হাতের চাপ বাড়াতেই গলায় জড়িয়ে রাখা ধারালো তামার তার আরও জোরালোভাবে মেয়েটির গলায় পেঁচিয়ে বসতে এক ঝটকায় তার শরীর থেকে গলাটা আলাদা হয়ে মাটিতে খসে পড়ল। টুপটাপ শব্দে ঝরতে থাকা বৃষ্টিটি জলে লাল রক্তের ধারা ধুয়ে দিচ্ছে। যেন আজ তার আগমন শুধুমাত্র একজনের অপরাধের শেষ চিহ্নটুকু মুছে ফেলার তীব্র ইচ্ছে নিয়েই। ঠিক এইভাবেই একে একে মুছে দেব সকল বিশ্বাসঘাতিনীদের এই পৃথিবীর বুক থেকে। প্রথমে তাদের সেই সকল যাতনার শিকার বানাবো। মনের ভিতরের সকল কাদা ধুয়ে মুছে দিয়ে মিথ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে তাকে অন্ধকারের বুকে 2 ফুট মাটির নিচে পুঁতে দেব। যে রূপের অহংকারে তারা অন্ধ, যাদের জন্য একের পর এক অবহেলিত পুরুষেরা আত্মহননের পথ বেছে নিচ্ছে, তাদের একটাকেও আমি ছাড়ব কখনোই না। ঝোপের জঙ্গলের একদিকে বৃষ্টির জলে
মাটি খানিক আলগা হতেই মুন্ডহীন শরীরটাকে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে সে নিয়ে চলল সেই দিকে। বাগানটির একদিকে রাখা একটি শাবলের দিকে তাকিয়ে সে আরও একবার মুচকি হেসে নিল। মুন্ডহীন শরীরটার দিকে এক তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে শক্ত লোহার শাবলটি হাতে তুলে নিয়ে মাংসল নরম শরীরটাকে বিধিয়ে দিল সে। একের পর এক প্রহরে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই শরীরটি। এরপর শরীরের কাটা টুকরোগুলোকে জড়ো করে শাবলের আঘাতে নরম হয়ে যাওয়া মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি অগভীর গর্ত। গর্তের নিচে পড়ে রয়েছে বেশ কিছু শুকিয়ে যাওয়া দেহের অবশিষ্ট অংশ এবং হাড় কঙ্কাল। বিদ্যুৎ গতিতে একবার চারিপাশ ভালোভাবে দেখে নিয়ে সে একে একে ছিন্ন ভিন্ন শরীরের অংশগুলো সেই গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিল। দুই পা দিয়ে মাটির গর্ত বুঝিয়ে এরপর সে আকাশের দিকে তাকিয়ে ডুকরে একবার কেঁদে উঠল। অঝোর ধারায় পড়তে থাকা বৃষ্টির জলের মাঝে বিলীন হয়ে যাচ্ছে তার চোখের নোনা জলের ক্ষীণ ধারা। তবে কি সে অনুতপ্ত? তার প্রতিহিংসা পরায়ণ মনটা কি একটু হলেও রেহাই দেবে সকল অসহায় শিকারদের? খানিক পরে সে শাবলটি তুলে নিয়ে এগিয়ে চলল মাটিতে পড়ে থাকা মেয়েটির কাটা মাথাটার দিকে। সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, শ্রাবণী, তোমায় আমি যত্নে রাখবো, দেখো, যত্নে রাখ। এরপর কেউ আর তোমায় আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার সংগ্রহশালায় তুমি সারা জীবন আমার চোখের সামনে থাকবে। এমনকি তুমি নিজে চাইলেও আমায় ছেড়ে চলে যেতে পারবে না। পারবে না। তীব্র অট্টহাসি দিয়ে এক হাতের বৃষ্টির জলে ধুয়ে যাওয়া রক্তাক্ত শাবল শক্ত করে ধরে অন্য হাতে মেয়েটির কাটা মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে সে ধীরে ধীরে এগিয়ে চলল ঘরের ভিতর। ধীরে ধীরে ঘরের একটি পরিত্যক্ত অংশের ভিতর প্রবেশ করে দেওয়ালের একটি বিশেষ অংশে হাত রাখতেই দেওয়ালটি মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে তার প্রভুর চলার পথ প্রশস্ত করে দিল। এরপর দেখা গেল এক সুদৃশ্য ঘর, যেখানে থরে থরে সাজানো রয়েছে এক একটি কাঁচের জার, যার মধ্যে কোনো এক তরলের মধ্যে ভেসে রয়েছে এক একটি মেয়ের কাটা মাথা। এতকাল পরেও যেন সেগুলো অক্ষত অবস্থায় রয়েছে। মৃত্যু যেন তাদের ছুঁতেও পারেনি। সেইগুলোর দিকে একবার তাকিয়ে নিয়ে শ্রাবণীর কাটা মাথাটা একটি কাঠের টেবিলে রেখে তার রক্তাক্ত মাথায় ঢেলে দিল ঠান্ডা জল। এরপর আধ বোঝা চোখ দুটো পরম যত্নে এঁকে দিল স্নেহের চুম্বনে। পুলওভারের পকেট থেকে সূচ সুতো বের করে সযত্নে চোখ দুটি টেনে ধরে চোখের ওপরের নরম অংশের সাথে সেলাই করে দিল সে। বিস্ফারিত প্রাণহীন চোখ দুটোতে তখনও লেগে রয়েছে প্রবল বিস্ময়। সেই দিকে আরও একবার তাকিয়ে নিয়ে মাথাটাকে ধরে একটি কাঁচের জারের মধ্যে পুড়ে দিল সে। উন্মাদের মতো বিড়বিড় করে বলে উঠল, এরপর থেকে তুমি আমায় সারাটা জীবন এইভাবেই দেখে যাবে শ্রাবণী। ঠিক এইভাবেই আমায় ভালোবাসতে বাধ্য হবে, তুমি ভাসতে বাধ্য হবে। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। ধীরে ধীরে সেই ঘর থেকে বেরিয়ে এসে এক ঝটকায় রক্তমাখা ফুল ওভারটি খুলে ফেলে ছুঁড়ে দিল সে ধুলো মাখা মেঝেতে। বারান্দার পাশে রাখা এক টিন কেরোসিন ঢেলে দিল সেই রক্তমাখা ফুল ওভারটির ওপর। পকেট থেকে দেশলাই বের করে তার মধ্যে থেকে একটি কাঠি ফস করে জ্বালিয়ে ছুঁড়ে ফেলে দিল পুল ওভারটির লক্ষ্য করে। নিমেষে দাউ দাউ করে জ্বলে উঠল সেটি। জ্বলতে থাকা আগুনের শিখায় দেখা গেল সেই পুরুষটির ডান হাতে আঁকা রয়েছে একটি ঈগলের উল্কি। ঈগলটি জুলজুলে চোখ নিয়ে উড়ে চলেছে ডানা মেলে। তার মুখে ধরা রয়েছে এক ছোট্ট ইঁদুরের ছানা। ধীরে ধীরে পড়ে থাকা ছাই ভস্যের দিকে একবার তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে নিয়ে এসে গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। খাটের পাশে ঝুলতে থাকা সবুজ রঙের জামা এবং প্যান্ট গলিয়ে নিল সে। কোমরের হোল্ডারে বেঁধে নিল একটি রিভলভার। টিমটিমে নিয়ন আলোয় চোখে পড়ল তার সবুজ জনতার কাঁধের দুই প্রান্তে জ্বলজ্বল করছে তিনটে করে তারা। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে সে দ্রুত বেগে এগিয়ে চলল ঘরের বাইরে। জরাজীর্ণ কাঠের তৈরি দরজাটা হাট করে খুলে দিল সে।
জমে থাকা বৃষ্টির জল পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। পায়ের নিচে জমে থাকা জলে আওয়াজ। শুনতে থাকুন আজকের গল্প, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে, জিতুদা সিরিজের রক্তাক্ত জিঘাংসা। আজ সকালটা বেশ অন্যরকম ছিল। কাল রাতে একচোট বৃষ্টি হয়ে গিয়েছে। সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি হলেও গরম পড়তে এখনো ঢের দেরি। অন্তত আবহাওয়া দপ্তর তো সেটাই বলছে। অগত্যা ঘুমটাও রাতে বেশ ভালোই হয়েছিল। হঠাৎ ড্রয়িং রুম থেকে কিছু মানুষের গলার আওয়াজ কানে আসতেই ঘুমটা ভেঙে গেল। কানে ভেসে এলো কিছু টুকরো টুকরো কথা। কিন্তু যতীনবাবু, আপনি যে শহরে একের পর এক ঘটতে থাকা মেয়েদের অন্তর্ধান রহস্য উদ্ঘাটনকে কেন্দ্র করে যেই বক্তব্য পেশ করছেন, তার মধ্যে সত্যতা কতটা এবং অনুমানের অংশটুকুই বা কতটুকু? দেখুন নিতিন মশাই, কলকাতা শহরের বুকে যে সকল মেয়েরা নিরুদ্দেশ হচ্ছে তাদের অতীত ঘেঁটে দেখে কি বুঝছেন? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিল। আমার মতে নারী পাচার কিংবা অঙ্গ পাচার চক্রের মূল কারণ হলেও হতে পারে, তবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে এইবারে ব্যাপারটা একটু ব্যতিক্রমী বলা যায়, কারণ না শহরের বিখ্যাত আর্কের ব্যবসায়ী নীলমাধব বাবুর একমাত্র মেয়ে শ্রাবণীকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর আপনাদের কাল ঘাম ছুটেছে, তাই এই অধমকে স্মরণ করেছেন কি, তাই তো? নইলে আপনাকে যতীন মিত্রের বাড়িতে সাত সকালে ঘরমাক্ত অবস্থায় দেখতে পাওয়া হে তুমি না চাইতে জল। কলকাতা লালবাজারে বড়বাবু স্বয়ং আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এই যে আমার পরম সৌভাগ্য। এরপর ভেসে এলো আরও একজনের গলা। আমি ঘরের থেকে কান পেতে শুনলাম তাদের কথোপকথন। কি বলছেন মশাই? এ তো হাইলি সাসপেশাস। এইভাবে বাড়ির মেয়েগুলো কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও একের পর এক নিখোঁজ হয়ে চলেছে। সংবাদপত্র মাধ্যমগুলো তো পুলিশকে একেবারে তুলোধুনো করছে মশাই। এরপর তো মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাসই উঠে যাবে। যতীনবাবু, আপনি কিছু একটা করুন। যতীন মিত্র, আমাদের সকলের প্রিয় জিতুদা, এইবার মুচকি হেসে জবাব দিল, জগদীশবাবু, সবুরে মেওয়া ফলে, এই কথাটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। রহস্য অনুসন্ধানে আমি অনেকগুলো বছর কাটিয়েছি বটে, তবে আমার জানার কিংবা দেখার এখনো অনেক কিছুই বাকি রয়ে গেছে। একের পর এক মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে কার হাত রয়েছে সেটা জানতে গেলে আমার আজই একবার ব্যবসায়ী নীলমাধব বাবুর বাড়ি যেতে হবে। হয়তো সেখানে গিয়ে তার মেয়ের নিখোঁজের ব্যাপারে কিছু জানতে পারবো, আর তারই সাথে বাকি মেয়েগুলোর অন্তর্ধান রহস্য উদ্ধার হবে। কারণ আমরা কেউ জানি না পরবর্তী ভিকটিম কে হতে চলেছে। সকল কথোপকথন শুনে আমি বুঝতে পারলাম সাম্প্রতিক সময়ে কলকাতা শহরের বুকে যেইভাবে একের পর এক মেয়ে নিরুদ্দেশ হয়ে চলেছে, তারই উৎস সন্ধানে আজ এই বৈঠকি আলোচনা। তিনটে গলা শুনে বুঝতে পারলাম একটি আমার প্রাণাধিক প্রিয় যতীন মিত্র ওরফে জিতুদা, অন্য দুটি লালবাজারে বড়বাবু মিত্তির মশাই এবং অপরটি এক এবং অনন্য জগা জেঠু ওরফে বিখ্যাত রহস্য গল্পের স্রষ্টা তথা ঔপন্যাসিক জগদীশ গাঙ্গুলি। যতীন মিত্র ওরফে জিতুদা আমার বড় মাসির একমাত্র ছেলে। প্রথম জীবনে ব্যাংকে কর্মরত হলেও তার রহস্যভেদের প্রবণতা এবং অজানার অন্বেষণে অপরাধীর পেছনে ধাওয়া করে তাকে আইনের হাতে তুলে দেওয়াকে পেশা হিসেবে গ্রহণ করার পর তার বর্তমান পরিচয় একজন প্রাইভেট ডিটেকটিভের। আর আমি কে? আমায় চিনলেন না? আমি যে জিতুদার ভাই এবং তার তদন্তের কাজে একমাত্র সহকারী তাপস ওরফে তাপস রায়। বয়স আমার অল্প হলেও জিতুদার পাল্লায় পড়ে আজকাল মার্শাল আর্ট আর আরও কয়েকটা জিনিস শিখছি। কখন কোথায় দরকার পড়ে যায় কে জানে। নিবিষ্ট মনে কথাগুলো শুনতে শুনতে আমি বাথরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম। এমন সময় ড্রয়িং রুম থেকে শুনতে পেলাম জিতুদার গলা। এই তাপস, দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে আমার কথা না শুনে বরং ফ্রেশ হয়ে এসে এখানে বস। আলোচনায় আমার তোর প্রয়োজন। জিতুদার কথা শুনে এবার জগা জেঠু খানিক খ্যাক খ্যাক করে হেসে বলে উঠলেন, কই হে তাপস,
এদিক পারে একবার এসো না দেখিনি। আমি খানিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পেতে শুনছিলাম ঠিকই, তবে সেটা জিতুদা জানল কি করে? আসলে আজ এত দেরি করে ঘুম ভাঙার ফলে মনে মনে খানিক লজ্জিত ছিলাম বইকি। কারণ প্রতিদিন সকাল হলেই জিতুদার সাথে প্রথমে মর্নিং ওয়াক, তারপর বাড়ি এসে খানিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। আজ আলস্যের কারণে এতটা দেরি হওয়ায় মনে মনে খানিক অনুতপ্ত ছিলাম। তার মধ্যে জিতুদার প্রতিটি কেস আসার পর সম্পূর্ণ ঘটনার বিস্তারিত খুঁটিনাটি একজন দক্ষ অ্যাসিস্ট্যান্ট বা সহকারীর মতোই আমি লিপিবদ্ধ করে রাখি। এইরূপ পদ্ধতি অনুসরণ করে জিতুদার পরবর্তীকালে অনেক উপকারও হয়েছে বইকি। তবে সাধারণত তার শান দেওয়া মগজাস্ত্রের কারণে ডায়েরির পাতায় কোনো কিছু লিখে রাখা তার স্বভাব বিরুদ্ধ বটে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কোনো জটিল কেসের সমাধানের জন্য মাঝে মাঝে অবশ্য তাকেও এই পথ অনুসরণ করতে হয়। আমি তড়িঘড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলাম। আমায় দেখে জিতুদা বলে উঠল, অবশ, এত দেরি করে ঘুম থেকে উঠলে কি আমার যোগ্য সহকারী হতে পারবে? তাছাড়া কারোর কথা আড়ি পেতে শোনা কিন্তু উচিত নয়। যদিও আমাদের কোনো রকম গোপনীয় আলোচনা চলছিল না। তাছাড়া তুমি তো জানো, গোয়েন্দাগিরির পেশায় আসা স্তক আমি তোমায় ছাড়া কোনোদিনও কোনো অভিযানে যাইনি। আমি এমনিতে তোমায় সবই বলতাম। আচ্ছা, তুমি জানলে কি করে? আমি তোমাদের সব কথা শুনছিলাম। জিতুদা আমার দিকে চেয়ে মৃদু হেসে জবাব দিল, তা বস, বলি ঘড়ির সময়টা কি খেয়াল করেছিস? এখন সময় প্রায় 10টা বাজতে যায়। আগেকার দিনে শুধুমাত্র চন্দ্র সূর্যের স্থান পরিবর্তনের সূত্র ধরে সময় নির্ধারণ করা হতো। এই মুহূর্তে সূর্য প্রায় মধ্য গগনে স্বমহিমায় বিরাজ করছে, তাই তোর শরীরের ছায়াটা দরজার ফাঁক দিয়ে খানিক বেঁকে এসে পড়েছিল। এবার সময়টা যদি সকাল 5টা হতো, তাহলে এই ছায়াটা গিয়ে পড়তো আড়াআড়িভাবে তোর ওই ঘরের মেঝেতে। সেই ক্ষেত্রে আমি দেখতে পেতাম না, কিংবা তোর উপস্থিতিও টের পেতাম না। আসলে দোষটা সময়ের এবং সূর্যের অবস্থানের। যাক, সেসব কথা তুই মোটামুটি সবটাই শুনেছিস আশা করি। হ্যাঁ, এবং আমাদের এই মুহূর্তে এই শহরের আর এক ব্যবসায়ী নীলমাধব বাবুর বাড়ি যেতে হবে, সেটাও জানিস। তাই আর কাল বিলম্ব না করে সকালের জলখাবারটা খেয়ে নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়ো। আর কেসের সমস্ত খুঁটিনাটি তোর ওই ডায়েরিতে অবশ্যই লিখে নিবি, পরে কাজে আসতে পারে। এরপর সে থানার বড়বাবুর দিকে চেয়ে বলল, নিতিনমশাই, আমরা আজই নীলমাধব বাবুর বাড়ি যাব বলে ঠিক করেছি। একটা অদ্ভুত যোগসূত্র খুঁজে পেয়েছি, তবে এখনও নিশ্চিত নই। ব্যাপারটার মধ্যে একটা গভীর রহস্য রয়েছে। এরপর জিতুদা পকেট থেকে একটা চারমিনার বের করে ফস করে ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, কলকাতা শহরের বুকে ঘটে চলা একের পর এক মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে প্রশাসনিক মহল চিন্তিত হয়ে উঠেছে, তাতে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি। হয় তারা পাচার হয়েছে, নয়তো তারা আর বেঁচেই নেই। কিন্তু অপহরণ করে মোটা মুক্তিপণের দাবিতে কারোর বাড়িতেই কোনো টেলিফোন কিংবা চিঠি যায়নি। তাছাড়া আরও একটি বিষয়, নিম্নবিত্ত পরিবারের মেয়েদের অপহরণ করলে অপহরণকারীরা কিছুই পাবে না। এদিকে নীলমাধববাবুর মেয়েকে অপহরণ করার পরেও এতগুলো দিন পেরিয়ে গেছে, অথচ কোনো মুক্তিপণের টাকা চেয়ে বার্তা আসেনি। তার মানে একটাই, অপহৃত নারীদের সে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজে লাগিয়েছে, কিংবা তাদের মেরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কালোবাজারিদের হাতে মোটা টাকার বিনিময় তুলে দিয়েছে। হ্যাঁ যতীনবাবু, আপনি হয়তো ঠিকই বলছেন, তবে সবটাই যে অনুমান সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, আমি থানা থেকে অনুমতিপত্র পাঠিয়ে দিচ্ছি খানিক বাদেই, যাতে নীলমাধব বাবু আপনাদের তদন্তের কাজে সাহায্য করতে পারে। আসলে আইনের ব্যাপার তো মশাই, তাই আইনি পদ্ধতি অবলম্বন করে করাই ভালো। যা বলেছেন মশাই। নীলমাধববাবু যদি যতীনবাবুকে নিজে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করতেন, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। যাকে আপনারা তৈরি হয়ে নিন, আমি বরং খানিক বাদে আমার ওই সদ্য কেনা সাদা অ্যাম্বাসেডার গাড়িটা নিয়ে আসছি। আমরা 3 মাস্কেটিয়ার্স না হয়ে তাতে চড়ে রহস্য অনুসন্ধানে যাত্রা করব। কি বলো ভাই তাপস? সে আর বলতে, আপনার ওই সাদা ঐরাবতটি ছাড়া এই যাত্রা যে অসম্পূর্ণ জেঠু। তোমার মধ্যেও দেখছি ধীরে ধীরে সাহিত্যের রসবোধের সঞ্চার হচ্ছে ভাই তোপসে। আমার লেখা গল্পগুলো তাহলে কাজে লেগেছে, কি বলো? অঙ্গগুণ বুঝলেন কিনা? তাপস নিজেও যে আপনার গল্পের গুণমুগ্ধ ভক্ত। আর সত্যি তো, আপনার সাদা অ্যাম্বাসাডারকে দেবরাজ ইন্দ্রের ঐরাবত হাতের সাথে তুলনা করার যথেষ্ট কারণ রয়েছে বইকে। হ্যাঁ, কারণ অনেক কেসে ওটিও যে এক মুখ্য ভূমিকা পালন করেছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সকালের জলখাবারে লুচি সহযোগে ছোলার ডাল খেতে খেতে
আমি জিতুদাকে প্রশ্ন করলাম, আচ্ছা জিতুদা, কলকাতা শহরের বুকে ঘটতে থাকা এই সকল মেয়েদের অন্তর্ধানের সূত্রপাত ঠিক কবে থেকে হয়েছিল তোমার মনে আছে? সে প্রায় মাসখানেক ধরেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা নিখোঁজ হয়ে আসছে। তবে খানিক থেমে কি যেন একটা ভেবে নিয়ে খাওয়া ছেড়ে উঠে গেল জিতুদা। আমি হতভম্ব হয়ে ভাবতে লাগলাম যে এইভাবে জল খাবারের মাঝে হঠাৎ বিরতি টানার মানেটা কি। হাতে রাত খাওয়া লুচিটা প্লেটে রেখে জিতুদার জন্য অপেক্ষা করছি। ঠিক এমন সময় জিতুদা ভেতরের ঘর থেকে হাঁক পারল, তারপর একবার ভেতরে আয় তো জলদি। এমনতর পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। আমি থতমত খেয়ে বেসিনে হাত ধুয়ে জিতুদার ঘরে গিয়ে দেখতে পেলাম একটা ফাইলের পাতায় মুখ গুঁজে চিন্তিত মুখে বসে রয়েছে জিতুদা। আমি ঘরে ঢুকতেই আমার হাত ধরে এক প্রকার টেনে পাশে বসিয়ে ফাইলের দিকে নির্দেশ করে বলে উঠল, তাপস, আজ সকালে থানার বড়বাবু মিত্তিরের কাছ থেকে আমি এই ফাইলটা চেয়ে পাঠিয়েছিলাম। এতেই গত 5 মাস ধরে সেই সমস্ত মেয়েরা নিরুদ্দেশ হয়েছিল তাদের বিস্তারিত বিবরণ নথিভুক্ত রয়েছে। তুই চট করে এক একটা পয়েন্ট ডায়েরির পাতায় লিখে রাখ, আর আমি যা যা বলবো একদম কান খাড়া করে শুনবি। সবসময় মনে রাখবি, একজন প্রফেশনাল ডিটেকটিভের যোগ্য সাগরেদ হতে গেলে চোখ, কান এবং নাক 3টি ইন্দ্রিয়কে সজাগ রাখতে হয়। যাক সেসব কথা, তুই চট করে ডায়েরিটা নিয়ে আয়, কারণ না আজ তদন্ত সেরে ফেরার পথে এই ফাইলটা আমি থানায় জমা করে দেব। যতই হোক আনঅফিসিয়ালি আমি কেসটা হ্যান্ডেল করছি, একমাত্র বড়বাবু ছাড়া এই খবর কেউ জানে না। আমি আর দেরি না করে আমার ঘর থেকে ডায়েরি এবং কলম নিয়ে এসে বসে পড়লাম জিতুদার বিছানায়। সামনে খুলে রাখা ফাইলটিতে নাম, তারিখের সাথে রয়েছে নিখোঁজ হয়ে যাওয়া মেয়ের বয়স, নিখোঁজ হওয়ার সময়কার পোশাক এবং কোথায় তাকে শেষ দেখা গিয়েছিল তার বিস্তারিত বিবরণী। অগাস্ট মাসের 1ম তারিখ, বাড়ির ঠিকানা মেটিয়া বুরুজের কাছে একটা বস্তিতে তাদের বাস। মেয়েটার নাম কল্পনা অধিকারী, সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল সবুজ পাড় দেওয়া সাদা শাড়ি। মেয়েটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শরীরের শনাক্তকরণ চিহ্ন হিসেবে চিবুকের তলায় কাটা দাগ। এইভাবে পরপর কয়েকটি মেয়ের নিখোঁজ হওয়ার সময়কাল, শনাক্তকরণ চিহ্ন, পেশা এবং ঠিকানা নথিভুক্ত করার পর জিতুদা বলে উঠল, এরপর শেষ একজনের বিবরণী লিখে রাখ, কারণ এই মুহূর্তে প্রতিটি বাড়িতে গিয়ে তদন্ত করা আমার পক্ষে সম্ভব হবে না। তাছাড়া সেটা সময়ের অপচয়ও বটে, কারণ প্রতিটি ঘটনা একে অপরের সাথে যুক্ত রয়েছে, এই বলেই আমার ধারণা। কারণ সাম্প্রতিক সময়ে যে সকল মেয়েরা শহরের বুক থেকে নিখোঁজ হয়েছে তাদের মোবাইল ফোনে লোকেশন ট্রেস করে জানা গেছে এরা প্রত্যেকেই ঘটনার দিন স্কুল কিংবা কলেজ থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের দিকে গিয়েছিল। এরপর তাদের ফোনের লোকেশন আর পাওয়া যায়নি। প্রত্যেকের ফোনেই একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল, তবে সেগুলো প্রতিটা আলাদা আলাদা নাম্বার। সম্ভবত সবকটি নম্বর ইন্টারনেটের প্রক্সি সার্ভার ব্যবহার করে, ফলে সেই সকল নম্বরগুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। নীলমাধববাবুর বাড়িতে গিয়ে তদন্ত করার পর আমরা থানা হয়ে একবার হাওড়া স্টেশনে যাব। সেখানকার সিসিটিভি ক্যামেরায় তাদের নিখোঁজের সময়কার ফুটেজ সংগ্রহ করতে হবে। দেখতে হবে সেই সময় তাদের সাথে কাউকে দেখা গিয়েছিল কিনা। সবচেয়ে বড় ব্যাপার, এখানকার সময় কেউ কোনো অচেনা মানুষের ডাকে কেনই বা এতদূর ছুটে যাবে। আমাদের প্রতিটি সূত্র খুঁটিয়ে দেখতে হবে তাপস। যদি এতটাই যদি ধরি তাদের কোনোভাবে প্রলোভন দেখিয়ে কেউ যদি ডেকেও আনে বা কোথাও যেতে বলে, তাহলে নিশ্চয়ই সে তাদের পরিচিত ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, শ্রাবণীকেও শেষবার ওই হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল, তবে শ্রাবণীর বয়স নিখোঁজ হওয়া মেয়েদের থেকে বেশি। সে কলেজে 2য় বর্ষের ছাত্রী ছিল। এবার তুই বলতেই পারিস যে মোবাইল ইন্টারনেটের যুগে আমি কেন তোকে ডায়েরিতে লিখতে বলি। তার কারণ একটাই, বিজ্ঞানের অগ্রগতির যুগে যেভাবে প্রযুক্তি মানুষের সাধারণ বুদ্ধিমত্তা এবং শ্রমকে কমিয়ে এনে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তাতে মানুষ আর কিছুদিনের মধ্যেই প্রযুক্তির দাস হয়ে উঠবে। তাছাড়া কখনো যদি হাতে ধরে থাকা অত্যাধুনিক মুঠোফোনটি কোনোভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে আমরাও অসহায় হয়ে পড়ব। আর ঠিক তাই তোকে সমস্ত তদন্তে ডায়েরির পাতায় সকল বিবরণী নথিভুক্ত করতে বলি। অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে দেব। শুধুমাত্র তাদের টাওয়ার লোকেশন, হাওড়ার সিসিটিভি ফুটেজ এবং কল লিস্ট দেখলেই হবে না। তাদের সামাজিক মাধ্যমে যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো দেখতে হবে। খোঁজ নিতে হবে নিখোঁজ হওয়ার আগে তাদের এমন কোনো সন্দেহজনক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল কিনা। যাক সেসব কথা। ডায়েরির পাতায় নীলমাধববাবুর বাড়ির ঠিকানাটা তুলে রেখে প্রতিটি মেয়ের মিসিং কমপ্লেনের বিস্তারিত তথ্য যা যা এই ফাইলে রয়েছে সেই সবের ছবিও তুলে রাখিস, মনে করে, কিন্তু পরে কাজে লাগতে পারে।
সবসময় নিজের কাছে দু রকমের ব্যাকআপ রাখবি, নাহলে সময় অসময় বিপদে পড়তে হতে পারে কিন্তু। জগা জেঠুর সাদা ঐরাবত থুরি অ্যাম্বাসেডারের চেপে যখন আমরা নীলমাধব বাবুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম, তখন ঘড়িতে সময় প্রায় দুপুর 12টার কাঁটা পেরিয়েছে। বউবাজারের এঁদোগলি পেরিয়ে যখন আমরা নীলমাধব বাবুর বাড়ির সামনে উপস্থিত হলাম, খানিক হকচকিয়ে উঠলাম। এত বড় একজন ব্যবসায়ীর বাড়ি, এহেন দৈন্যদশা আমায় ভাবিয়ে তুলতে বাধ্য করল। আমার চোখের দৃষ্টি অনুসরণ করে জিতুদা বলে উঠল, তাপস, বাড়িটার প্রাচীনত্ব দেখে ঘাবড়ে যাওয়ার মতো কিছুই হয়নি, কারণ উত্তর কলকাতার বেশিরভাগ বাড়ির বয়সই প্রায় 100 ছুঁয়েছে। সেই কবে ব্রিটিশ সরকারের আমলে তৈরি এই সকল বাড়ির মজবুত ইট, কাঠ, পাথরের দেওয়াল এবং শক্ত ভিত আজও প্রাচীন এই সকল স্থাপত্যকে দাঁড় করিয়ে রেখেছে, যা নোনা ধরা দেওয়াল জুড়ে আজও ইতিহাস ফিসফিস করে বহু কথা বলে যায়। যাক সেসব, ভেতরে চলো সবাই। সবই তো বুঝলাম মশাই, কিন্তু নীলমাধববাবু ব্যস্ত মানুষ, তাকে কি এখন পাওয়া যাবে? তাছাড়া মিত্তির মশাই তো বলেছিলেন কাউকে দিয়ে আমাদের তদন্তের সুবিধার্থে অনুমতিপত্র পাঠিয়ে দেবেন, কিন্তু সেটি যে এখনো হাতে এসে পৌঁছয়নি। জগা জেঠুর কথা শেষ হতে না হতেই শুনতে পেলাম আমাদের ঠিক পেছনে একটা জিপের হর্নের আওয়াজ। পেছন ঘুরে দেখতে পেলাম একটা সবুজ রঙের কলকাতা পুলিশের জিপ এসে দাঁড়িয়েছে। একজন সৌম্য দর্শন পুলিশ অফিসার জিপ থেকে নেমে আমাদের সামনে এসে উপস্থিত হলেন। বুকে লাগানো থাকা নেম প্লেটটি লক্ষ্য করে তার পরিচয় জানতে পারলাম। এসআই অসীম রায়। ভদ্রলোকের চেহারাটা চোখে পড়ার মতো বটে। দীর্ঘকায় মেদহীন পেশিবহুল শরীর, পুলিশের ইউনিফর্মের ওপর দিয়েও তার শরীরে ডুমো ডুমো মাসলগুলো সত্যি নজর কাড়ছে আমাদের প্রত্যেকের। ফুল হাতা জামাটা খানিক গোটানো অবস্থায় রয়েছে। সে এসে জিতুদার দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এসআই অসীম রায়, লালবাজার থানা। বর্তমানে আমি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার। বড়বাবু আমায় পাঠালেন আপনার জন্য এই অনুমতিপত্রটি নিয়ে, যাতে তদন্তে কোনো রকমভাবে আইনি জটিলতার সৃষ্টি না হয়। তাছাড়া উপরওয়ালার সুপারিশ তো আছেই। নীলমাধববাবুর মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বের মেয়ে আজ বেশ কিছুদিন হলো নিখোঁজ। আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছি, তবে এখনো কোনো সুফল পাইনি। বড়বাবু নিজেই আসতেন অবশ্য, কিন্তু থানায় কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার এসে পড়ায় তিনি আর আসতে পারলেন না। আজ থেকে আমিও আপনাদের ছায়াসঙ্গী হয়ে কাজ করব মিস্টার মিত্র, যতীন মিত্র। আলাপ করে ভালো লাগলো মিস্টার রায়। আমার সাথে উপস্থিত বাকি দুজনের একজন বিখ্যাত রহস্য ঔপন্যাসিক জগদীশ গাঙ্গুলি ওরফে আমাদের সকলের প্রিয় জগা জেঠু, এবং অপরটি আমার ভাই তাপস। চলুন, বাকি কথা যেতে যেতে হবে না হয়। নীলমাধব বাবুর বাড়ির বাইরের অংশটা যতটা পরিত্যক্ত বলে বোধ হয়েছিল, ভেতরটা দেখে কিন্তু মনের ভেতর এক অন্যরকম অনুভূতি হলো। ঘরগুলো বেশ সাজানো গোছানো। ঘরের উত্তর দিক থেকে ভেসে আসছে কলকারখানার টুংটাং আওয়াজ। মনে হলো ওই দিকটাতে নীলমাধব বাবুর ব্যবসায়ের যাবতীয় কাজ হয়। চওড়া গোল সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে হঠাৎ জিতুদা এক অদ্ভুত প্রশ্ন করে বসল অসীম বাবুকে লক্ষ্য করে। আপনি কি এর মধ্যে কোনো রকম দুর্ঘটনার শিকার হয়েছিলেন রায়বাবু? তাছাড়া কয়েক রাত বোধ করি ঠিকমতো ঘুমোতে পারেননি। এছাড়াও আপনার পায়ের বুটের তলায় শুকনো মাটিও লেগে রয়েছে দেখছি। কাল বোধ করি পথে যেতে কাঁদা লেগেছিল, তাই না? জিতুদার কথা শুনে প্রথমে খানিক চমকে গেলেও পরবর্তী সময়ে নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, হ্যাঁ মিস্টার মিত্র, আপনার অনুমান সঠিক বটে। কাল বাড়ি ফেরার সময় জল কাদা পেরোতে গিয়ে কাদায় বাইকের চাকা আটকে যায়, ফলে ব্যালেন্স হারিয়ে আমি একদিকে হেলে পড়ি। এর ফলে হাতের কবজিতে একটা চোট লাগে, এই যা। তাছাড়া দিনের পর দিন শহরে যেভাবে মেয়েরা নিখোঁজ হয়ে চলেছে, তাতে আমরা নিশ্চিন্ত মনে ঘুমাই কি করে। তাই রাত জেগে কেস্টারের ফলে চোখে মুখে ফুটে উঠেছে ক্লান্তি এবং অবসাদের চিহ্ন। তবে আমার যে চোট লেগেছে আপনি কি করে জানলেন মিস্টার মিত্র? কারণ আপনার হাতের কবজির রিস্ট ওয়াচের কাজটা ঘড়ি দিয়ে ঢাকা থাকলেও সেই জায়গাটায় হালকা লাল আভা ফুটে উঠেছে, এবং আড়াআড়িভাবে কাটা দাগটা স্পষ্ট ফুটে উঠেছে মিস্টার রায়। বোধহয় তাড়াহুড়োতে কাল রাতে কোনো ঔষধ লাগানো হয়নি, ফলে রক্ত জমাট বেঁধে কালচে হতে শুরু করেছে। আপনার ব্যাপারে যা শুনেছিলাম সেটা এক বিন্দু বাড়িয়ে বলা হয়। পুলিশ মহলে একটা কথা প্রচলিত আছে মিস্টার মিত্র, আপনার চোখ নাকি শিকারী পাখি ইগলের থেকেও তীক্ষ্ণ।
ঘ্রাণ শক্তি নাকি গ্রে হাউন্ডের কুকুরের মতো এবং শ্রবণ শক্তি নাকি সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি। সত্যি আপনার উপস্থিত বুদ্ধি এবং পর্যবেক্ষণ ক্ষমতার তারিফ করতে হবে যতীনবাবু। তা বটে, এমন কথাও যে আমায় নিয়ে হয় আগে জানতাম না। তবে এই কেসে কলকাতা পুলিশ আমার থেকে সব রকমের সাহায্য পাবে, তাই আমি কথা দিলাম। আসলে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো বাইরের কাউকে হস্তক্ষেপ করতেই হবে, তাই না মিস্টার রায়? কেন জানি না জিতুদার মুখে এমন একটা কথা শুনে আমিও বেশ চিন্তিত হয়ে উঠলাম। তার মনে তল পাওয়া আমার মতো সাধারণ ছেলের কম্য নয়। তবে এটুকু বুঝতে পারলাম জিতুদা কিছু একটা সন্দেহ করেছে, যা এই কেসের সাথে জড়িত। আমাদের কথোপকথনের মাঝেই একজন ভৃত্য গোছের লোক এসে হাজির হলো। আগে বাবুরা কি থানা থেকে আইছেন? বাবু তো স্নানে গেছেন, আপনারা দয়া করে এখানে বসুন, বাবু খানেক বাদেই এখানে আসবেন। এরপর সে অন্য এক ভৃত্যকে হাঁক দিয়ে বলে উঠল, বাবুদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করে। ঘরে উপস্থিত সুদৃশ্য সোফায় আমরা তিনজন গুছিয়ে বসতেই খানিক সময়ের মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হলো একটি চায়ের ট্রে। তাতে রয়েছে 3 পেয়ালা ধোঁয়া ওঠা চা, মিষ্টি এবং গরম সিঙাড়া। আমরা প্রত্যেকে 1 পেয়ালা করে গরম চায়ে চুমুক দিতেই জিতুদা অসীম রায়কে উদ্দেশ্য করে বলে উঠল, অসীমবাবু, লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে নীলমাধববাবুর মেয়ে শ্রাবণীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে চেক করছে। আর কি পেয়েছে তারা? লালবাজারের সাইবার এক্সপার্টদের মতে বিগত কয়েক মাস যাবৎ কলকাতা শহরের বুকে যেই সমস্ত মেয়েরা নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং শ্রাবণীর অ্যাকাউন্ট চেক করে আমরা জানতে পেরেছি প্রিন্স চার্মিং বলে এক আততায়ী এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে তার অ্যাকাউন্টটি লগ ইন করে বিভিন্ন মেয়েদের তার প্রলোভনের জালে জড়িয়ে হাওড়া স্টেশনে আসতে বলে। তবে প্রতিবারই কাজের পর সে তার নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়। আমরা বারবার সেই আইডির আইপি অ্যাড্রেস ট্রেস করে সেখানকার নেটওয়ার্ক প্রোভাইডার বা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলে জানতে পেরেছি যে সেই আইডির মালিক যাদের টার্গেট বানাতো তারা নাকি কথা বলার সময়কালে প্রক্সি সার্ভার ব্যবহার করে, ফলে নির্দিষ্ট লোকেশন পাওয়া যায়। তবে যখনই সেই অ্যাকাউন্টের মালিক প্রক্সি সার্ভার বন্ধ করে অ্যাকাউন্ট লগ অফ করতে গিয়েছে সেই সময়কার অবস্থান নির্দিষ্ট করে আমরা গোটা টিম নিয়ে ছুটে গিয়েছিলাম, কিন্তু কোনো ট্রেস পাওয়া যায়নি। মিস্টার মিত্র, যে বা যারাই এর সঙ্গে যুক্ত তাদের হাতে পাওয়া এতটা সোজা হবে না। যেই সকল নাম্বার থেকে ভিকটিমদের নম্বরে ফোন যেত সেই সকল নম্বরও প্রক্সি সার্ভার ব্যবহার করে তাদের কল করা হয়েছিল। একটা বিষয় আমি স্পষ্ট বুঝতে পারছি। আপনি লক্ষ্য করেছেন যখনই তাকে ধরার জন্য ফাঁপ পাতা হয় তখনই কোনো না কোনোভাবে সে পালিয়ে যাচ্ছে। এর অর্থ 3টে। 1, অদৃশ্য এই আততায়ী প্রফেশনাল ক্রিমিনাল। 2, সে নিজেও আইটি প্রফেশনাল। এবং 3, হয় সে নিজেও পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কিংবা সে নিজেই একজন পুলিশ, কারণ একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ জানে কিভাবে আইনের চোখে ফাঁকি দেওয়া যায়। কি বলছেন যতীনবাবু? এ তো দেখছি বাঘের গড়ে ঘুঘুর বাসা। জগাজেটুর কথা শুনে আমি এইবার মুচকি হেসে বললাম, এই উপমাটা কি প্রযোজ্য হলো? ওটা হবে সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ সিস্টেমে থেকেই তার বিরুদ্ধে যাওয়া এবং অপরাধমূলক কাজের সাথে যুক্ত হওয়া। তারপর কথাটা তুমি ঠিকই বলেছো বটে, তবে জগদীশবাবু ভুল বললেও এই ক্ষেত্রে সেটা যে কার্যকরী করতে হবে, নইলে এক ধুরন্ধর অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়া এতটাও সহজ হবে না। জিতুদার কথা শুনে অসীম রায় এবার অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার মিত্র? একটু খোলসা করে বললে ভালো হতো, অন্তত আমাদের কাজে সুবিধে হতো। বলবো মিস্টার রায়, বলবো নিশ্চয়ই। তার আগে আমাদের একবার নীলমাধববাবুর সঙ্গে দেখা হওয়াটা খুব প্রয়োজন। নমস্কার, আমি নীলমাধব। আপনারা নিশ্চয়ই থানা থেকে এসেছেন। আমাদের কথোপকথনের মাঝে কখন নীলমাধব বাবু এসে ঘরে হাজির হয়েছিলেন টের পাইনি। তার পরনে এখনো প্রাচীন বাংলার ঐতিহ্যের ধারক হিসেবে শোভা পাচ্ছে গিলে করা পাঞ্জাবি এবং মাল কোচা মারা সাদা ধুতি। এক নজরেই দেখলেই বোঝা যায় যে তিনি অত্যন্ত শৌখিন মানুষ। আধুনিকতার ছোঁয়া তার শরীর কিংবা সৌজন্যবোধকে বিন্দুমাত্র হ্রাস পেতে দেয়নি। জিতুদা এবং আমরা একে একে সোফা ছেড়ে দাঁড়ালাম। তার উদ্দেশ্যে করজোড়ে নমস্কার জানিয়ে জিতুদা বলে উঠল, নমস্কার নীলমাধববাবু, আমি যতীন মিত্র, আর আমার সঙ্গে রয়েছেন এই বিখ্যাত রহস্য উপন্যাসী
জগদীশ গাঙ্গুলি এবং আমার ভাই, যাকে আমার সহকারীও বলা চলে, তাপস মিত্র, এবং আমাদের সঙ্গে লালবাজার থানার সাব ইন্সপেক্টর অসীম রায় আছেন। আসলে আমি বড়বাবু মিত্তির মশাইয়ের অনুরোধেই কেসের তদন্তের ভার নিজের কাঁধে নিয়েছি। আর এই যে আমার অনুমতিপত্র। হাতে ধরে রাখা অনুমতিপত্রটি নীলমাধব বাবুর হাতে এগিয়ে দিতেই তিনি সেটাকে উল্টে পাল্টে একবার দেখে নিলেন। এরপর হাতের ইশারায় সকলকে বসতে বলে তিনিও আমাদের সাথে সোফায় বসে জিতুদাকে উদ্দেশ্য করে বললেন, যতীন মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। কি তাই তো? আপনার নাম অনেক শুনেছি যতীনবাবু, কাগজে, টিভিতে এবং সামাজিক মাধ্যম যেমন টুইটার, ফেসবুকেও আপনার তো ফ্যান পেজ রয়েছে। আমার মেয়েও আপনার গুণগ্রাহী ছিল মিস্টার মিত্র। আপনার সমস্ত কেসগুলোকে মন দিয়ে স্টাডি করত এবং নিজস্ব পদ্ধতিতে সেগুলোকে তার নিজের মতো করে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করত। অনেকটা ধরুন, আপনি যে পদ্ধতি অনুসরণ করে কেসগুলো সমাধান বার করেন, সে নিজেকে আপনার জায়গায় বসিয়ে ওই ভিন্ন পদ্ধতিতে সেই সমস্ত কেসগুলোর সমাধান সূত্র বার করার চেষ্টা করত। এই রহস্য সমাধানের চেষ্টাই তার কাল হয়ে দাঁড়ালো মিস্টার মিত্র। সেটা ঠিক কেমন নীলমাধববাবু? ব্যাপারটা খুলে বললে ভালো হয়, তাতে আমরাও হয়তো কোনো ক্লু খুঁজে পেতেও পারি। মিস্টার মিত্র, আমি তার কলেজের বান্ধবী শিখার কাছ থেকে জানতে পারি যে গত কিছুদিন ধরে একটা অচেনা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছেলে তাকে বারবার নানা রকমভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। বারবার তাকে ফোন করা কিংবা নানাভাবে মেসেঞ্জারে টেক্সট পাঠিয়ে তাকে বিরক্ত করা, এইসব আর কি। সে ঘটনাটা শ্রাবণীকে জানিয়েছিল এবং শ্রাবণী এই রহস্য সমাধানের জন্য উঠে পড়ে লাগে। সে নিজের আইডি থেকে সেই আইডিকে অনুরোধ পাঠায় এবং তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। আমি আগেকার দিনের মানুষ মিস্টার মিত্র, তাই বাকিদের মতন সোশ্যাল মিডিয়াতে এতটা সক্রিয় নই। কাজের ক্রমবর্ধমান ব্যক্তির জন্য এটি ব্যবহার করি বটে, তবে ওই পর্যন্তই। এই সমস্ত কথা আমি শিখার মুখ থেকেই জানতে পারি। একদিন আমার মেয়ে এবং সেই প্রিন্স চার্মিং বলে যার আইডি ছিল, তাদের দেখা করার দিন ঠিক হয়। প্রিন্স চার্মিং নিজের পরিচয় দিয়েছিল সে একজন মডেল, তার নাম ভার্গব সিনহা। আমার বিশ্বাস ইতিপূর্বে যে সমস্ত মেয়েরা নিরুদ্দেশ হয়েছে তাদের প্রত্যেককে এই নকল আইডির মালিকই ডেকে নিয়ে গেছে। আমার মেয়েকে যদি অপহরণ করা হয়ে থাকে তাহলে এতক্ষণে মুক্তিপণের জন্য ফোন আসার কথা, কিন্তু এখনো আসেনি কেন জানি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার মিত্র। মা মরা মেয়ে আমার ছোট থেকেই অ্যাডভেঞ্চার প্রিয়। সে আপনার সাথে সাথে বিখ্যাত রহস্য উপন্যাসিক জগদীশ গাঙ্গুলিরও খুব ভক্ত। তার ঘরে গেলে দেখতে পাবেন বইয়ের তাকে ওনার বেশ কিছু বই সাজানো আছে। শিখার কথা আপনি পুলিশকে জানাননি কেন নীলমাধববাবু? দেখুন মিস্টার রায়, শিখাও আমার মেয়েরই মতো, আমার সন্তান সম। শিখার পরিবার ভীষণ গরিব। আমার টাকার কোনো অভাব নেই, তাই তার পড়াশোনার খরচ আমি দিতাম। আমি চাইনি তারা কোনো রকমভাবে এই আইনি জটিলতার বেড়াজালে আবদ্ধ। আপনি তো জানেনই, পুলিশে ছুলে 32 খা। হ্যাঁ, তবে এত বড় একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি সকলের আড়ালে রেখে ভালো করেননি নীলমাধববাবু। হতেও তো পারে শিখা লোভে পড়ে তারই চেনা জানা কারোর সাথে চক্রান্ত করে এই কাজ করেছে। সেটি হওয়ার জো নেই মিস্টার অসীম রায়, কারণ আমি ব্যবসায়ী লোক, মানুষ চিনি। এই ঘটনার আগেও ওই একই আইডির মালিকের প্ররোচনায় অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়েছে। আপনি কি বলতে চাইছেন সেই সমস্ত কাজেও শিখার হস্তক্ষেপ রয়েছে? তার কথা শুনে এইবার জিতুদা বলে উঠল, আচ্ছা, শ্রাবণী নিরুদ্দেশ হওয়ার আগে এই ব্যাপারে কোনো কথা বলেছিল? মানে এই মিস্টার চার্মিং প্রিন্সের কোনো পরিচয় বা তেমন কিছু? কারণ এই মুহূর্তে আমরা একটি একটি করে সূত্র জোড়া লাগিয়ে এই বিভ্রান্তির ছকটাকে সমাধান করার চেষ্টা করছি মাত্র, আর একটা পাজলের মতো আর কি। না মিস্টার মিত্র,
এই নিয়ে শ্রাবণীর সাথে আমার কোনো কথা হয়নি, কারণ ব্যবসায়িক সূত্রে আমায় প্রায়ই কলকাতার বাইরে যেতে হয়, তাই মেয়েকেও সেভাবে সময় দিয়ে উঠতে পারি না। তবে শিখার সাথে যতটা কথা বলে জানতে পেরেছি, ওই অজানা বন্ধুকে যতবারই প্রকাশ্যে আত্মপ্রকাশ করতে বলা হয়েছে কিংবা ওই ভিডিও কলে আসতে বলা হয়েছে, ততবারই সে এড়িয়ে গেছে। তবে একবার তাকে দেখা গেছিল বটে। দেখা গিয়েছিল? কোথায়? মিস্টার মিত্র, আমি যতদূর শিখার কাছ থেকে জেনেছি তাতে সেই অজানা ব্যক্তি মাত্র একবারই ভিডিও কলে এসেছিল। তবে তার মাথাটা হুডিতে ঢাকা ছিল এবং সারা শরীর জুড়ে ছিল একটি সবুজ রঙের পুলোভার। ঘরের টিমটিমে নিভু নিভু বাতিতে শুধু তার আবছা অবয়ব চোখে পড়েছিল, কিন্তু তাকে স্পষ্টভাবে দেখা যায়নি, বা বলা ভালো সে নিজেকে ওর সামনে আনতে চায়। অদ্ভুত এক চরিত্র মিস্টার মিত্র, যে সামনে আসা তো দূরস্থ, নিজের আইডিতে কোনো ছবিও রাখেন। ইনফ্যাক্ট প্রক্সি সার্ভার ব্যবহার করে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমার মেয়েকে, তাই সেই সব নম্বর অবৈধ এবং তাদের আদৌ কোনো অস্তিত্ব নেই। আমি যতটা জানি আপনাকে জানালাম। এবার আপনার হাত যশ এবং আমার কপাল। একটানা কথাগুলো বলতে বলতে খানিক হাঁপিয়ে উঠেছিলেন নীলমাধববাবু। টেবিল থেকে জলের জগটা মুখের সামনে ধরে ধক ধক করে খানিকটা জল পান করে আবারও ধপ করে সোফায় বসে বললেন। তার এরূপ বিধ্বস্ত অবস্থা স্বাভাবিকভাবেই জানান দিচ্ছে তার ভেতরে এক ঝড় বয়ে চলেছে। পেশার খাতিরে তিনি নিজেকে কেতাদুরস্ত রাখলেও তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। এরপর আমি জিতুদাকে ফিসফিস করে বললাম, জিতুদা, কিছু বুঝতে পারলে? সর্ষের মধ্যেই ভূত। নাহলে প্রতিবার দক্ষ সাইবার এক্সপার্টদের হস্তক্ষেপে আজও তার অবস্থান কেন নির্ণয় করা সম্ভব হয়নি? তবে জগা জেঠুর ভুল উপমা, ওই যে বাঘের ঘরে ঘুঘুর বাসা, ওইটাকে কাজে লাগাতে হবে। মানে এটাই তাপস, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে আমাদের। বাকিরা বাড়ি গিয়ে বলবো। আচ্ছা নীলমাধববাবু, আমরা একবার শ্রাবণীর ঘরটা চেক করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? স্বাচ্ছন্দ্যে আপনারা তার ঘরখানা তল্লাশি করতে পারেন। শ্রাবণীর ঘরে একে একে উপস্থিত হলাম আমরা তিনজনই। জগা জেঠু এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ কিছু একটা দেখে প্রায় চিৎকার করে বলে উঠলেন, যতীনবাবু, একবারটি এইদিকে আসবেন দয়া করে? দেখুন তো এটি কোনো কাজে লাগবে কিনা। হাতে ধরে রাখা একটা ডায়েরি বা বলা ভালো স্ক্র্যাপ বুকের দিকে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। জিতুদার সেটা হাতে নিয়ে খানিক উল্টে পাল্টে শেষে এই স্ক্র্যাপ বুকের শেষের অংশে গিয়ে কি যেন একটা দেখে তার চোখ চোরা উজ্জ্বল হয়ে উঠল। দ্রুত হাতে স্ক্র্যাপ বুক বন্ধ করে এবার সে আমার দিকে ফিরে বলল, তারপর তুমি জগা জেঠুকে নিয়ে এত দ্রুত হাওড়া স্টেশনে গিয়ে শ্রাবণী নিখোঁজ হওয়ার দিন যা ভিডিও ফুটেজ পাবে সেগুলো আমায় মেল মারফত পাঠিয়ে দেবে। সোশ্যাল মিডিয়াতে আমার কোনো অ্যাকাউন্ট নেই, কারণ আমি সেখানে সময় কাটাতে পছন্দ করি না, কিন্তু এবার মনে হয় সময় এসেছে। অসীমবাবু, আপনি থানায় ফিরে যান এবং যাওয়ার পথে শোভাকে ইন্টারোগেশনের নাম করে তুলে নিন। মেয়েটাকে আমি না বলা পর্যন্ত আটকে রাখবেন, তবে তার যেন কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখবেন। শোভাকে এইভাবে কোনো কারণ ছাড়া তো থানায় নিয়ে যেতে পারি না মিস্টার মিত্র। আপনি তো আইনি প্রোটোকল জানেন। জানি মিস্টার রায়, কিন্তু আমি যখন বলেছি তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো উপযুক্ত কারণ রয়েছে। আমি আপাতত বাড়িতে ফিরে যাই, কিছুক্ষণ একা থাকার প্রয়োজন রয়েছে। একের পর এক জ্বর ছাড়াতে হবে যে। গভীর রাতের উষ্ণ অভ্যর্থনা জানাই তোমায় মিস রুচি রয়। প্রিন্স চার্মিং, উষ্ণ অভ্যর্থনা তোমায়ও জানাই। কিন্তু তুমি এইভাবে নিজেকে ঢেকে রেখেছ কেন? তোমার শ্রীমুখ দর্শনের সৌভাগ্য কি আমি লাভ করব না? সময় আসলে আমি নিজেই দেখা দেব তোমায়। কিন্তু আমি যে কালকেই ফিরে যাব, তারপর কখন দেশে আসব সেটা সঠিকভাবে বলতেও পারবো না। যদি একবার কাল দেখা করো তাহলে তোমার শেষ বিদায় জানিয়ে ফ্লাইটে উঠতে পারি। ঘরের কম্পিউটারের সামনে বসে রয়েছে তিনজন, আমি, জগা জেঠু এবং জিতুদা। হাতের ইশারায় জিতুদা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল,
প্রিন্স চার্মিং এই মুহূর্তে কোনো প্রক্সি সার্ভার ব্যবহার করছে কিনা বলা মুশকিল, তবে এটাই আমাদের শেষ সুযোগ। বাঘের ঘরে ঘুঘুর বাসা বানাতে হবে, তারই প্রস্তুতি করছি। আমি বর্তমানে কম্পিউটার সায়েন্সে বিটেক করার দরুন বেশ কিছু প্রযুক্তিগত বিদ্যা লাভ করেছি। তারই মধ্যে একটি এথার্নাল হ্যাকিং বা হোয়াইট হ্যাকিং। ব্ল্যাক হ্যাকার তারা হয় যারা ইন্টারনেট পরিষেবাকে ব্যবহার করে নানান অপকর্ম করে থাকে, এবং হোয়াইট হ্যাকাররা আইনের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে সেই সকল দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে। জিতুদা শ্রাবণী স্ক্র্যাপ বুকে ঠিক কী দেখেছিল আমি জানি না, তবে আজ আমি এবং জগা জেঠু রেল পুলিশের সাহায্যে শ্রাবণীর নিখোঁজ হওয়ার দিনে সমস্ত ফুটেজ সংগ্রহ করে জিতুদাকে মেল করে দিয়েছিলাম। বাড়ি এসে আমায় সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দিতে বলায় বেশ অবাক হয়েছিলাম বটে, তবে ভেবেছিলাম তদন্তের স্বার্থে হয়তো জিতুদা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে জিতুদাকে আইডি খুলেই কথা বলে চলেছে প্রিন্স চার্মিংয়ের সাথে। বেশ ঘনিষ্ঠ কথাই চলছে, তাদের সন্দেহ নেই। জিতুদার মতন এমন এক রহস্য অনুসন্ধানী মানুষের পক্ষে পুরুষ হয়েও অন্য এক পুরুষের সাথে এতটা সখ্যতা, বলা ভালো ঘনিষ্ঠতা, সত্যিই দেখার মতোই বটে। হাওড়া স্টেশনে গিয়ে আমরা যে ফুটেজ পাই তাতে আমরা শ্রাবণীর সাথে কোনো একজনকে ফোনে কথা বলতে দেখি। নাম্বার ট্রেস করে সেই একই জিনিস খুঁজে পাই। সেই নাম্বারটির কোনো অস্তিত্ব নেই, তবে ক্লোজ সার্কিট ক্যামেরাতে খানিক সময়ের জন্য হলেও তার কিছু কথা ক্যামেরায় ফুটে উঠেছিল। রাজবল্লভপুর বলে একটি জায়গার নাম তাতে উঠে আসে। হাওড়া থেকে খানিক দূরেই এই জায়গার অবস্থান। মিত্তিরবাবুর কাছে ফোন করে জিতুদা জানতে পেরেছে শোভা এই মুহূর্তে থানায় তাদের হেফাজতে সুরক্ষিত রয়েছে। শোভার সাথে এরূপ বিরূপ ব্যবহারের কারণ হিসেবে জিতুদা বলেছিল যে তার প্রাণ সংশয় রয়েছে। এই মুহূর্তে থানা থেকে সুরক্ষিত জায়গা তার জন্য দ্বিতীয়টি নেই। এই মুহূর্তে রুচিরয় থুড়ি যতীন মিত্র একটানা কথা বলে চলেছে এবং আমি তার অবস্থান নির্ণয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রমাগত। জিতুদার মতে এই কেসে আইনের কোনো লোক জড়িত রয়েছে, তাই সে খবর পাঁচকান হওয়ার আশঙ্কায় সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। টুম করে আরেকটি মেসেজ আসতেই আমি আবার স্ক্রিনের দিকে চোখ রাখলাম। দেখতে পেলাম প্রিন্স চার্মিং আরও একটি মেসেজ পাঠিয়েছে জিতুদাকে। মিস রয়, তোমার কাল সকালে ফ্লাইট, তাই তো? তাহলে এক কাজ করো, হাওড়া স্টেশনে পৌঁছে রাজবল্লভপুরে ট্রেনটা ধরো। সময় এখনো হাতে যথেষ্ট রয়েছে। কাম ফার্স্ট। আমি অপেক্ষা করে রয়েছি প্রিয়তমা। এদিকে আমিও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ফোন করে যেই আইপি অ্যাড্রেস থেকে প্রিন্স চার্মিংয়ের আইডি লগ ইন করা হয়েছে তার লোকেশন পেয়ে যাই। বলাই বাহুল্য সেটিও রাজবল্লভপুরের একটি জায়গা। দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগলো না। জিতুদা তড়াক করে খাট থেকে নেমে দ্রুত থানার বড়বাবু মিত্তিরকে ফোন করে বলল, মিত্তিরবাবুর রহস্যের জাল আমি গুটিয়ে এনেছি। আজ রাতেই জবনিকা বদল। আচ্ছা, এই মুহূর্তে কি অসীম রায়কে থানায় পাওয়া যাবে? তিনি তো এইমাত্র বেরিয়ে গেলেন, তার ডিউটি টাইম তো শেষ হয়ে গিয়েছে। ওকে, আপনি এক কাজ করুন, জনা পাচেক বিশ্বস্ত কনস্টেবলকে নিয়ে আপনি নিজে রাজবল্লভপুরের দিকে রওনা দিন। আর হ্যাঁ, সিভিল ড্রেসে আসবেন, কেউ যেন টেন না পায়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা একটু খুলে বলবেন মিস্টার মিত্র। সবটা জানাবো আপনাকে, তবে আগে নিজে নিশ্চিত হয়নি তারপর। ও ভালো কথা, এই নৈশ অভিযানের খবর যেন অসীমবাবুকেও জানাবেন না। আপনি ছাড়া আর কারোর কাছে যেন কোনো স্মার্টফোনের অ্যাক্সেস না থাকে। তাপস আপনাকে সঠিক অবস্থান পাঠিয়ে দিচ্ছে, আপনি দ্রুত প্রস্তুতি নিন। হ্যালো প্রিন্স চার্মিং, আমি এই মুহূর্তে ট্রেনে বসে তোমার অস্তিত্ব অনুভব করছি। তোমায় দেখার জন্য আমি কতটা ব্যাকুল সেটা বলে বোঝাতে পারবো না। মেয়েলি গলা নকল করে জিতুদার এমন ধারা কথোপকথন শুনে জগা জেঠু ফিক করে হেসে ফেললেন। আমার কানের কাছে মুখ এনে বলে উঠলেন, বুঝলে তাপস, এই কেসে তোমার দাদাকে এক নতুন রূপে আবিষ্কার করলাম। সত্যি তোমার দাদাও দেখছি বেশ বিপজ্জনক ব্যক্তি। কথা শুনে ধরবার উপায় নেই যে ইনি স্বনামধন্য ডিটেকটিভ যতীন মিত্র। প্রিন্স চার্মিংকে ধরতে জিতুদার প্রিন্সেস রুচি রায় রূপের অবতারণা। তবে আমি ভাবছি কতক্ষণ এই খেলাটা চলবে এবং শেষে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। ভাই তাপস, ওই যে কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো।
তাই এত ভেবো না, সব কিছু ভালোভাবেই হবে। হাতে ধরে রাখা স্মার্টফোনটিতে লোকেশনের লাল অংশটি এখনো স্থির হয়ে রয়েছে। ক্রমশ প্রকাশ্য জগদীশবাবু, ক্রমশ প্রকাশ্য। রাজবল্লভপুর স্টেশনে নেমে জিতুদা তার পকেট থেকে ফোন বের করে থানার বড়বাবুকে একবার কল করে নিলেন। আপনারা লোকেশনে এসে পৌঁছলেন? ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো, আপনি যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সেভাবেই ব্যবস্থা নিয়েছি। বাড়িটাকে চারিদিক দিয়ে ঘিরে রাখুন, নিজেদের আড়াল করে রাখবেন, কিন্তু দেখবেন আততায়ী যেন টের না পায়। কট করে ফোনটি কেটে নিয়ে একটা রিক্সা ভাড়া করে আমরা এগিয়ে চললাম সেখানকার এক পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে। পথের বর্ণনা এখানে অপ্রাসঙ্গিক, তবে পথে যেতে যেতে রিক্সা চালকের মুখে শুনতে পেলাম ওই বাড়িটার এই অঞ্চলে বেশ বদনাম রয়েছে। জানতে পারলাম বাড়িটার প্রাচীন ইতিহাস। বাবু, এই বাড়িটা একসময় রায়দের জমিদার বাড়ি বলেই জানা যেত। সেও প্রায় 150 বছর আগেকার কথা। রায়দের শেষ বংশধরেরা আজও জীবিত রয়েছে, তবে তাকে এই অঞ্চলে খুব কমই দেখা যায়। কালে কসমিনকালে এবার আসে, শুনেছি নাকি কলকাতাতেই থাকে। তবে রায়দের জমিদার বাড়ি একসময় ডাকাতে কালীবাড়ি নামেও পরিচিত ছিল। ইংরেজদের শাসনকালে এই রায় পরিবার গ্রামে ত্রাস হয়ে উঠেছিল। এমন কোনো দুষ্কর্ম নেই যা তারা করেনি। তবে কয়েক বছর আগে জমিদার রাধারমণের মৃত্যুর পর 2 ছেলে এই বাড়িতে একাই থাকতো। পরবর্তীকালে যে তারা কোথায় গেল তার খবর আর কেউ রাখেনি। জং ধরা লোহার গেটটা সশব্দে ক্যাচ করে শব্দ করে খুলতে জিতুদা আমাদের হাতের ইশারায় চুপ থাকতে বলে সেই বাড়ি সংলগ্ন ঝোপঝড়ের আড়ালে গা ঢাকা দিয়ে থাকতে বলে তার প্যান্টের পকেট থেকে কোল্ড রিভলভারটা বার করে ধীরে ধীরে এগিয়ে চলল বাড়িটার দিকে। কাঁটা ঝোপের আড়ালে দেখতে পেলাম আরও সারি সারি কালো ছায়া যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাই তাপস, তোমার দাদা ঠিক কি করতে চাইছে? তোমার কি মনে হয় এই জরাজীর্ণ বাড়িতে কেউ আদৌ আছে? আমার তো মনে হয় আমরা বৃথা সময় নষ্ট করছি। আমি উত্তরে কিছু একটা বলতে যাব, এমন সময় বন্দুকের গুলির আওয়াজ শুনে উপস্থিত প্রত্যেকে সচকিত হয়ে উঠলাম। দেখতে পেলাম এক দীর্ঘদেহী পুরুষ, যার সারা শরীর কালো পোশাকে ঢাকা। সে ডান হাত চেপে ধরে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো উদ্যত রাইফেল হাতে সাদা উর্দিধারী পুলিশের দল। তাদের হাতে টর্চগুলো জ্বলে উঠতেই সেই পুরুষালী দেহের ব্যক্তিটির শরীর আরো স্পষ্ট হয়ে উঠল। জিতুদা এক টানে তার মাথা থেকে কাপড় সরাতে যাকে দেখতে পেলাম সেটা রীতিমতো অপ্রত্যাশিত বটে। আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম, অসীম রায়। আপনি? মিত্তিরবাবু, আপনি ভালো করে ঘরটা সার্চ করলেই ডেড বডির অংশ খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। অ্যারেস্ট করবেন আমায় মিস্টার মিত্র, অ্যারেস্ট করবেন, কিন্তু আদালতে কিছু প্রমাণ করতে পারবেন কি? আমি ছাড়া কেউ জানে না তারা কোথায় রয়েছে। আমি যে তাদের বড় যত্ন করে রেখে দিয়েছি নিজের কাছে, আমার নিজের সংগ্রহশালায়, যাতে তাদের আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। এক হাতে ক্ষতস্থান চেপে ধরে উঠে দাঁড়াতেই দেখতে পেলাম মাটিতে পড়ে রয়েছে একটা ছুঁচালো তামার তার। আমি হতবাক চোখে সেদিকে একবার তাকাতেই সে আবারও বলে উঠলেন, মিস্টার মিত্র, আমার পথে যারা বাধা দিতে এসেছে একে একে সকলকে সরিয়ে দিয়েছি। এমনকি না না, আমি বলবো কিছুই বলবো না আপনাদের। খুক খুক করে কেশে নিয়ে মাটিতে একদলা রক্ত ছিটিয়ে তিনি বলে উঠলেন, আমায় হারিয়ে আপনি জয়ী হয়েছেন এই কথা ভাববেন না যতীনবাবু। এরা শেষটুকু আমি আগেই স্থির করে রেখেছিলাম। মিত্তিরবাবু, ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সে খবর দিন। উনি তার গলা লকেটে লুকিয়ে রাখা বিষ খেয়ে নিয়েছেন। কাঁপতে থাকা শরীরটা ধীরে ধীরে মাটিতে পড়ে কাটা কলা গাছের মতো স্থির হয়ে শুয়ে পড়ল। তার চোখ জোড়ায় তখনও লেগে রয়েছে এক স্বর্গীয় প্রশান্তি। জিতুদার ড্রয়িং রুমে বসে রয়েছে এই মুহূর্তে আমরা 3 মূর্তি ছাড়াও থানার বড়বাবু এবং শ্রাবণীর ঘনিষ্ঠ বান্ধবী শোভা। শোভাদেবী, সেই মুহূর্তে আমাদের সামনে সবটাই স্পষ্ট। এবার আপনি মুখ খুলবেন নাকি বাকিটা আমি বলবো? মুখ নিচু করে বসে থাকা শোভা তখনও এক দৃষ্টিতে ঘরের মেঝের দিকে তাকিয়ে রয়েছে।
তার চোখ জোড়া স্থির। আমি এবং জগা জেঠু তখনও হতভম্বের মতো এই নাটকের শেষ দৃশ্যের সাক্ষী হয়েও বিভ্রান্তির শিকার, কারণ সবটা এখনো স্পষ্ট নয় আমাদের সামনে। পুলিশ অফিসার অসীম রায়ের শেষ মুহূর্তে পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজের মুখ বন্ধ করতে চেয়েছিলেন, যাতে তার মৃত্যুর পরেও এই রহস্যের কোনো সুরাহা না হয়। কিন্তু জিতুদা তীক্ষ্ণ মগজাস্ত্রের সামনে ওর অপরাধ প্রবণতা যে তুচ্ছ সেটা আবারও প্রমাণিত হলো। এরপর জিতুদা এবং আমরা সকলে যে নৃশংসতার সাক্ষী হই সেটা আমি অন্তত সারা জীবনেও ভুলব না। আমরা সেই বাড়ির বাইরের একটি পরিত্যক্ত অংশের ভেতরে প্রবেশ করে দেখতে পাই প্রায় গোটা 5 কাঁচের জারে অবস্থান করছে একটি মেয়ের কাটা মুন্ডু। শরীরের বাকি অংশটা আমরা খুঁজে পেয়েছি বাগানের একটি অংশে খণ্ডবিখণ্ড অবস্থায়। এমনতর ঘটনা অপরাধের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত রাখে। শ্রাবণী স্ক্র্যাপ বুকে যে শেষ অংশটি দেখে আমি গোটা পরিকল্পনা করেছিলাম সেটা ছিল তার হাতে আঁকা একটি ঈগলের ছবি, ঈগলের উল্কি, যেই ছবিটা ইতিপূর্বে আমার অসীম রায়ের হাতে চোখে পড়েছিল। ফুলহাতা জামা পরে থাকলেও হাতের মধ্যভাগে অবস্থিত এই উল্কির খানিক অংশ আমার চোখে পড়ে। তার কথাই আমার সন্দেহ হয় যখন সে বলে ওই দিন রাতে তার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল এবং তার কবজির কাছটা কেটে গেছিল, অথচ ওই দাগটা ছিল নখের আঁচড়ের দাগ। সম্ভবত ওটা শ্রাবণীর বলেই আমার বিশ্বাস। এরপর আমি অসীমকে আইনের হেফাজতে নিতে বলি, কারণ আমি জানতাম সে তার অপরাধের শেষ সাক্ষ্যকে মুছে ফেলতে দেরি করবে না। কারণ অসীম রায় আসলে আপনাদের দক্ষ পুলিশ অফিসার নন, তার অনেক আগেই মৃত্যু ঘটেছে। ঘরে তখন পিন পতন নিস্তব্ধতা। জগা জেঠু বলে ওঠেন, কি বলছেন কি মশাই? আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে? বাইপোলার ডিসঅর্ডার এক বিরল মানসিক রোগ, যার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেই। এই ধরনের পেশেন্টকে কড়া ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রাখা হয়। এই ধরনের রোগীরা সাধারণত ভাবেন যে তারা বড্ড একা এবং আপনজনেরা তার শত্রু। অসীম রায়ের আসল পরিচয় শীতল রায়, যিনি অসীম রায়ের ছোট ভাই। অসীম রায় অনেক আগেই মারা গিয়েছেন। মৃতদেহের ডিএনএ টেস্ট এবং আঙুলের ছাপের বায়োমেট্রিক টেস্ট করলেও এর সত্যতা সম্বন্ধে জানতে পারবেন। তাপস, তোমার ওই রিক্সাওয়ালার কথা মনে আছে যখন সে বলেছিল রায়বাড়ির শেষ 2 বংশধরকে শেষবার এই বাড়িতে দেখা গিয়েছিল? আসলে তারা দুজনেই যমজ, ফলে ধরা মুশকিল। অসীম রায় পুলিশ ফোর্সে জয়েন করার পর এক রাতে তারই উন্মাদ ভাইয়ের হাতে তার মৃত্যু হয়। তবে শোভাকে সে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। কি তাই তো শোভা দেবী? হাউ হাউ করে এবার ডুকরে কেঁদে উঠল শোভা। হ্যাঁ, আমি বাধ্য হয়েছিলাম, কারণ একদিন আমি ছিলাম তার হাতের শিকার। সেদিন আমিও তার ডাকে ছুটে গিয়েছিলাম এবং আমার গলায় শেষ মরণ ফাঁসটা দেবার সময় কি মনে হতে সে আমায় ছেড়ে দিয়ে বলে যাতে শ্রাবণীকে আমি তার ভালোবাসার জালে ফাঁসিয়ে এখানে আনতে বাধ্য করি। শ্রাবণী যতীনবাবুর মতোই এক রহস্য অনুসন্ধানী ছিল। তার এই কৌতূহলকে কাজে লাগাই আমি, এবং তার পরবর্তী শিকার আনতে আমি তাকে সাহায্য করব। তার বদলে সে আমাকে প্রাণ ভিক্ষা দেয়। শ্রাবণী যে তার টার্গেট ছিল এমনটা নয়, কিন্তু প্রাণের বিনিময় আরেকটি প্রাণের বলিদান সে চেয়েছিল। তখন সেই মুহূর্তে শ্রাবণী ছাড়া আর কাউকে আমার মনে পড়েনি মিস্টার মিত্র। বাকিটা আপনি জানেন। হাতকড়া পরিয়ে শোভাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আকাশে ভোরের আলো ফুটে উঠেছে। পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে রাতের প্রহেলিকা। 3 কাপ গরম চা নিয়ে আমরা তখনও ঠায় বসে রয়েছি জিতুদার ড্রয়িং রুমের সোফায়। কি খেলাটাই না দেখালেন মশাই! সবই তো বুঝলাম, কিন্তু অসীম এবং শীতল যে 2 যমজ ভাই সেটা কি করে বুঝলেন? জগদীশবাবু, প্রথমত শীতলবাবুর কথায় আমার প্রথমেই সন্দেহ জেগেছিল যখন সে তার হাতের কাটা দাগটিকে বাইক অ্যাক্সিডেন্টের নাম দিয়েছিল। আমি খবর নিয়ে জেনেছিলাম তার নামে কোনো বাইকের রেজিস্ট্রেশন করানো নেই। দ্বিতীয়ত, আপনি জানেন কিনা জানি না, সরকারি চাকরিতে বিশেষ করে আর্মি অথবা পুলিশের সিলেকশনের সময় কিংবা কাজে যোগ দেওয়ার পরেও হাতে 8 সেন্টিমিটারের বেশি উল্কি আঁকা থাকলে তাকে বাতিল করে দেওয়া হয় না চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। সবটা জানা সত্ত্বেও এত বড় একটা উল্কি কি কারো চোখে পড়েনি? আমি এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি পুলিশে জয়েন করার আগে বা পরে তার হাতে এমন কোনো উল্কি আদৌ ছিল না। তাহলে আমি যেটা দেখলাম সেটার মানে করলে দাঁড়ায় হয় সে পুলিশে জয়েন করার পরে এই উল্কি বানিয়েছে এবং এতদিন সেটাকে আড়াল করে রেখেছে, কিংবা সে আদৌ অসীম রায় নন
তৃতীয়ত, বারবার অপরাধী আইনের চোখকে ধুলো দিয়ে আড়ালে থেকে একের পর এক ক্রাইম করে যাচ্ছিল। আমার মনে হয়েছিল ডিপার্টমেন্টের ভেতরেই কোনো লোক সাহায্য না করলে কিংবা সে নিজে পুলিশের লোক না হলে এমনটা করা সহজ নয়। আমি এই অপারেশনের আগে সকল কনস্টেবলকে স্মার্টফোন ব্যবহার করা থেকে এই কারণেই বিরত রাখি, যাতে অন্য কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে সে যাতে খনিকে কোনোভাবে সাহায্য করতে না পারে। বাকিটা তোমাদের সামনে রয়েছে। তবে তারপর সাহায্য না করলে আমার একার পক্ষে অভিযান চালানো একেবারেই সম্ভব হতো না। সত্যি আজ ওর কঠিন অধ্যাবসায় সার্থক। এ তো একদম থ্রিলিং বিষয় মশাই। আমার পরবর্তী গল্প রক্তাক্ত জিঘাংসায় আমি এই প্লট রাখবো বলে ঠিক করেছি। আপনি কি বলেন যতীনবাবু? হ্যাঁ, সে ডাকতেই পারেন জগদীশবাবু, তবে নামগুলো পাল্টে দেবেন। বুঝতেই পারছেন ব্যাপারটা গোপনীয়। এতক্ষণে মিডিয়া খবর পেয়ে গিয়েছে, কাল হয়তো বিভিন্ন মাধ্যমেই খবরটা রাষ্ট্র হতে আর বিশেষ দেরি নেই। আসলে একটা কথা জানেন, শাক দিয়া যাই হোক মাছ ঢাকা যায় না। অপরাধী যতই বুদ্ধিমান হোক না কেন, আইনের বেড়া জালে একদিন না একদিন ঠিক ধরা পড়বেই। শুনছিলেন আজকের গল্প রক্তাক্ত জিঘাংসা। গল্পকার উদ্দীপ্ত চৌধুরী। গল্প পাঠে এবং মিত্তির বাবু আমি সায়ন, জিতুদা ব্রতদীপ, জগা জেঠু দৈপায়ন, নীলমাধব বাবু রাজ, প্রিন্স চার্মিং দীপ, শোভাদেবী অস্মিতা, বড়বাবু রাহুল, অসীম রায় শুভম, ভৃত্য সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উদ্দীপ্ত চৌধুরীকে এবং ব্রিজ প্রোডাকশনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।